নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন উত্তরবঙ্গ সংবাদ অনলাইনের ফেসবুক লাইভ। আপনারা জানেন যে প্রশ্ন উত্তরে ডাক্তারের চেম্বারে এই অনুষ্ঠানে আমরা আপনাদের কাছে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে উপস্থিত হই এবং আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর আমরা কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে শুনি। আজকে আমাদের চেম্বারে উপস্থিত রয়েছেন বিশিষ্ট অস্থিরোগ বিশেষজ্ঞ MS অর্থোপেডিক্স ডাক্তার মৃত্যুঞ্জয় রায়। ডাক্তার রায়, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওয়ে। ডাক্তার রায় অত্যন্ত ব্যস্ত চিকিৎসকদের মধ্যে একজন এবং উনি আজকে আমাদের সময় দিয়েছেন অস্থিরোগ সংক্রান্ত হাড়ের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা ওনার কাছ থেকে বিভিন্ন প্রশ্ন জানতে চাইব। সাধারণ মানুষের মধ্যে হাড় নিয়ে যে ধরনের প্রশ্ন উকিঝুঁকি মারে আমাদের মনে, সেই সব প্রশ্নই আমরা ডাক্তার রায়ের কাছে রাখবো এবং ওনার পরামর্শ শুনবো। ডাক্তার রায় কিন্তু আমাদের হাকিমপাড়ায় ডাক্তার রায়ের মৃত্যুঞ্জয় রায় ক্লিনিক রয়েছে, সেখানে ইয়েলো হাউসের কাছে, সেখানে তিনি বসেন। এছাড়া দিশান হাসপাতালের সাথেও কিন্তু তিনি যুক্ত রয়েছেন। ডাক্তার রায়ের কাছ থেকে যে কোনো পরামর্শ নিতে গেলে অবশ্যই কিন্তু সেখানে যোগাযোগ করা যেতে পারে। ডাক্তার রায় আপনাদের আজকে আমাদের স্টুডিও রয়েছে, আমরা যাব যে প্রশ্ন আমাদের রয়েছে। প্রথম প্রশ্ন, সেটা ডাক্তারবাবু আপনি তো দীর্ঘ অভিজ্ঞতায় আপনার কাছে যে প্রশ্নটা আমি প্রথমেই রাখতে চাইছি সেটা হচ্ছে যে ধরুন চোট আঘাতে তো একটা হাড়ের সমস্যা হয়, তার বাইরে সাধারণভাবে মানুষ কি ধরনের হাড়ের সমস্যা মানে ফেস করেন? চোট আঘাত বাদ দিলে যে ধরনের সমস্যাগুলো আমরা দৈনন্দিন প্র্যাকটিসে বা দৈনন্দিন লাইফে আমরা যেগুলো ফেস করি বা জানি, পেশেন্ট আমাদের কাছে আসে, যেমন একটা বিভিন্ন এজ গ্রুপে বেসিক্যালি বিভিন্ন রকমের, যেমন একটা সার্টেন বয়সের পরে বা একটা বয়স্ক এজ গ্রুপের ক্ষেত্রে হাঁটু ব্যথা বা কোমর ব্যথা বা হিপ জয়েন্টের ব্যথা। আবার ধরুন একটা গ্রুপ অফ পিপল যারা ধরুন অফিস জব করেন বা সিটিং জব করেন, যাদের অনেকক্ষণ বসে থাকার ব্যাপার আছে, তাদের ধরুন এক রকমের কমপ্লেন। যারা অনেকক্ষণ ধরে মনিটরে বা ল্যাপটপে কাজ করে যাচ্ছেন, কারো ঘাড়ের ব্যথা, কোমরে ব্যথা। যাদের কাজ প্রফেশনের সাথে হয়তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার ব্যাপার আছে বা অনেক বেশি অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভভাবে তাদেরকে পার্টিসিপেট করতে হচ্ছে জবে, যেমন বিভিন্ন ফোর্সে বা পুলিশে বা বিভিন্ন ধরনের ইয়েতে যারা কাজ করেন আর কি, তাদের ক্ষেত্রে প্রবলেমগুলো যেমন আরেকটু অন্য রকমের। এছাড়া যারা খেলোয়াড়রা আছে তাদের তো বিভিন্ন রকম ক্রনিক চোটের জন্য সবসময় কিছু না কিছু ব্যথা বা মাসেল ইনজুরি এটা সেটা সে তো রয়েছে। আচ্ছা ডাক্তারবাবু, আপনি যেরকম বললেন বিভিন্ন বয়সে বিভিন্ন রকম হতে পারে, তো বয়স হলে কিছু হাড়ের সমস্যা ডেভেলপ করে, এটা কম বেশি আমরা দেখে এসেছি। কিন্তু কম তুলনায় কম বয়সেও কি কোনো সমস্যা তৈরি হতে পারে? হ্যাঁ, হতে পারে। বয়স ভিত্তিক যে মানে সমস্যার যে রকমগুলো, যেমন শুধু বয়স নয়, বয়স এবং মেল বা ফিমেল এইসবের উপর অনেক কিছু, জেন্ডারের উপর অনেক কিছু ডিপেন্ড করে। যেমন মহিলাদের ক্ষেত্রে যেমন আফটার মেনোপজ বা পেরিমেনোপজাল পিরিয়ড থেকে বোন ফর্মেশনটা কমে যায় বলে তাদের কিন্তু অস্টিওপোরোসিসের টেন্ডেন্সি কম্পেয়ার টু মেল পেশেন্টদের থেকে কিন্তু অনেক বেশি, এবং সেই জন্যই অস্টিওপোরোসিস রিলেটেড প্রবলেমগুলোতে তারা অনেক বেশি ভোগেন। এই সমস্যাটা কম বয়সী পেশেন্টদের ক্ষেত্রে বা কম বয়সী মানুষদের ক্ষেত্রে সম্ভাবনা কম। তাদের ক্ষেত্রে সম্ভাবনা অনেক বেশি যে যেহেতু তারা একটু বেশি অ্যাক্টিভ বা তাদের লেভেল অফ অ্যাক্টিভিটি বেশি, সেই জন্য বিভিন্ন রকম ক্রনিক চোট আঘাত রিলেটেড যে তার যে কনসিকুয়েন্স, যে অনেক সময় অনেক চোট ইগনোর হয়ে গেল বা যতটা ট্রিটমেন্ট বা যে ট্রিটমেন্টটা হওয়ার কথা ছিল অ্যাডিকুয়েটলি বা এফেক্টিভলি সেটা হলো না, সেটার একটা কনসিকুয়েন্স একটা সময় পরে গিয়ে বোঝা গেল। বা আরও যদি বলেন তাহলে ধরুন কিছু কিছু হাড়ের সমস্যা বা কিছু জন্মগত সমস্যা থাকে, সেগুলো ইস্যু জন্মগতভাবে, যেমন অনেক সময় বাচ্চাদের পায়ের ডিফর্মিটি থাকে, যেগুলোকে আমরা ক্লাব ফুট বলি বা CTB বলি, বা অনেকের জন্মগতভাবে হিপ জয়েন্টের সমস্যা থাকে, হিপ জয়েন্টের বলটা অনেক সময় সকেটে থাকে না, বাইরে থাকে। এই যে এরকম পেডিয়াট্রিক এজ গ্রুপের মধ্যেও অনেক রকমের এরকম জন্মগত, মানে যেগুলোর সাথে কোনো চোট আঘাতের কোনো যোগাযোগ নেই, কিন্তু জন্মগত সমস্যা এবং হাড়ের সমস্যা সেইগুলো কিন্তু আছে। একদমই। আরেকটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাইবো, সেটা হচ্ছে লিগামেন্টের সমস্যা। এইটা কি কম বয়সেও হতে পারে বা কম বয়স বেশি বয়স ব্যাপারটা কি? এই লিগামেন্টের সমস্যাটাকে আমরা দুরকমভাবে ভাবতে পারি। যেমন অনেকের ক্ষেত্রে কি জন্মগতভাবেই লিগামেন্টগুলো লুজ, ঢিলে ঢালা, আচ্ছা, হাইপারলেক্সিটি, তাদের এমনিতেই লিগামেন্টগুলো লুজ, তো তাদের ক্ষেত্রে এক ধরনের সমস্যা হয়।
আর আর বাকি লিগামেন্টের সমস্যাগুলোর ক্ষেত্রে দেখা যায় যে ইয়াং পপুলেশনে চোট আঘাত জন্য, যে খেলাধুলো করতে গিয়ে লিগামেন্টে চোট পেলো, বা হয়তো চোট লেগে অ্যাক্সিডেন্ট হয়ে কারো লিগামেন্ট ছিঁড়ে গেল। আর বয়সের সাথে যে লিগামেন্টের সমস্যাটা হয় তার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা হচ্ছে পার্ট অফ দ্য ডিজেনারেশন। মানে বয়সের সাথে সাথে শরীর যে আমার ক্ষয় হচ্ছে, হাড় তো একা ক্ষয় হবে না, লিগামেন্টগুলো তো আমাদের হাড়ের মধ্যেই লেগে আছে। তো হাড় যখন নিজে ক্ষয় হচ্ছে তার সাথে সাথে কিন্তু ওই লিগামেন্টগুলো আস্তে 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 একটুখানি অল্প অল্প করে ক্ষয় হচ্ছে বা ছিঁড়ে যাচ্ছে, বা সেরকম একটা ডিজেনারেটিভ প্রসেসের মধ্যে সেই লিগামেন্টগুলো ওরকমভাবে ছিঁড়ে যাচ্ছে। আরেকটা প্রশ্ন অনেক মানুষের মাথায় আসে, যে ধরুন যারা অতিরিক্ত পরিশ্রম করেন, হ্যাঁ, ধরুন মাঠে কাজ করছেন বা খুব পরিশ্রম সাধ্য কোনো কাজ করছেন, শ্রমিকের কাজ করছেন, তাদের ক্ষেত্রে কি হাঁটুর সমস্যা বা ক্ষয়, হাড়ের ক্ষয়, এগুলো কি অতি ব্যবহারে বা অতি পরিশ্রমে কি এই ধরনের সমস্যা হতে পারে? হ্যাঁ হ্যাঁ, হতে পারে। যেমন ধরুন, যেমন গ্রামের দিকে বা জমিতে কাজ করতে গেলে বেশিরভাগ সময় যেটা করতে হয়, হাঁটু ভাঁজ করে বসে কাজ করতে হয় অনেকটা সময়। সে আপনি ধান লাগানো বলুন, কি আলুর সময় আলু তুলতে গেলে হোক, যেটাই হোক, যে মানে গ্রামেগঞ্জে বা জমিতে কাজের ক্ষেত্রে বা চাষবাসের ক্ষেত্রে কিন্তু হাঁটু ভাঁজ করে অনেকক্ষণ ধরে বা দীর্ঘক্ষণ ধরে বসে থেকে কাজের ব্যাপারটা কিন্তু খুব কমন। এইটার ফলে ডেফিনেটলি হাঁটুতে প্রেশার পড়ে এবং তাতে ক্ষয় হওয়ার টেন্ডেন্সি অনেক বেশি থাকে। বা ধরুন যাদের কন্টিনিউয়াসলি অনেকটা হাঁটতে হবে বা রানিং করতে হবে, জাম্পিং করতে হবে, বা একদম হাইলি অ্যাক্টিভ কন্টিনিউয়াসলি থাকতে হবে, তাদের ক্ষেত্রেও ওভার ইউজ রিলেটেড ডিজেনারেশন বা ক্ষয়ক্ষতির সম্ভাবনা ডেফিনেটলি থাকে, বেশি থাকে। মানে কাজের ধরনটাই এমন যে তাতে হ্যাঁ, তাদের ক্ষয়টা বেশি হচ্ছে বা সমস্যাটা বেশি একদম হচ্ছে। একদম। এই ক্ষেত্রে মানে ধরুন কাজ তো বন্ধ করা যাবে না, সেক্ষেত্রে কোনো এক্সারসাইজ বা কিছুর মাধ্যমে কি এটাকে একটু ইয়ে করা সম্ভব? এই সমস্ত ক্ষেত্রে খালি একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে শরীরের কথাটা শোনা আর কি। মানে শরীর যদি আপনাকে বলছে যে না ভাই আমার এখানে অসুবিধা হচ্ছে, যেমন আপনার হাঁটু ব্যথা হচ্ছে কিন্তু আপনি তাও দিনের পর দিন জোর করে হয়তো হাঁটু ভাঁজ করে বা নিচে বসে বা একইভাবে কাজ করেই যাচ্ছেন, কিন্তু যেটাতে প্র্যাকটিক্যালি আপনার অসুবিধা হচ্ছে কিন্তু আপনি সেটাকে মানে সেটা নিয়ে কোনো ব্যবস্থা করছেন না, সেটাকে ইগনোর করে যাচ্ছেন। এই যে শরীরের সমস্যাটাকে ইগনোর করা, এইটা করা যাবে না। এবং যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটাকে অ্যাকসেপ্ট করা এবং তার সাথে মানে যা যা প্রয়োজনীয়, যে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া বা দরকার হলে নিজস্ব লাইফস্টাইল মডিফিকেশন করা, বা আমার প্রফেশনাল স্পেসে বা প্রফেশনাল জায়গাতে আমার লেভেল অফ অ্যাক্টিভিটি থেকে শুরু করে আমি কীভাবে জিনিসটা করব সেইগুলোকে মডিফিকেশন করা, এবং ডেফিনেটলি রেগুলার একটু এক্সারসাইজ করা বা মাসল পাওয়ার মেনটেন করা, একটা হেলদি লাইফস্টাইল লিড করা, একটা হেলদি একটা ভালো ডায়েটের মধ্যে থাকা, এবং অবশ্যই শরীরের কথা শোনা। আপনি শরীরের কথা শুনলে শরীরও আপনার কথা শুনবে। একদমই একদমই সত্যি কথা, শরীরের কথা শোনা এটা কিন্তু খুবই জরুরি। অনেক সময় শরীর জানান দিলেও আমরা সেটাকে ইগনোর করি বা সেইভাবে গুরুত্ব দেই না, সেই কাজটাই হয়তো রিপিটেডলি করতে থাকি, এতে কিন্তু ভবিষ্যতে ক্ষতির সম্ভাবনা কিন্তু থেকে যায়। সুতরাং শরীরের কথা শোনা, ডাক্তারবাবু কিন্তু অত্যন্ত সঠিকভাবে বলেছেন যে শরীরের কথা শোনাটা কিন্তু খুব জরুরি। সেক্ষেত্রে সেই মতো করে ব্যবস্থা নেওয়া, কিছুটা মডিফাই করে নেওয়া, নিজে যেভাবে কাজ করছি সেই বিষয়টাকে বা পরিবেশটাকে একটু বদলে নেওয়া, তাতে কিন্তু আমরা ভবিষ্যতে ক্ষতির সম্ভাবনাকে অনেকটাই আটকে দিতে পারি। আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার মৃত্যুঞ্জয় রায়, MS অর্থোপেডিক্স, বিশিষ্ট অস্থিরোগ বিশেষজ্ঞ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ডাক্তারবাবুকে, অবশ্যই কমেন্ট বক্সে আমাদের ফেসবুক পেজের যে কমেন্ট বক্স রয়েছে লাইভের নিচে, সেখানে কিন্তু আপনারা প্রশ্ন রাখতে পারেন। আমরা ডাক্তারবাবুর কাছে কিন্তু সেই প্রশ্ন আমরা তুলে ধরবো। তো পরের প্রশ্নে যাচ্ছি, সেটা হচ্ছে যে একটা খুব রোগের কথা ইদানিং শুনি, অস্টিও আর্থারাইটিস। এটা কি ধরনের রোগ, কাদের হয়? হতে পারে সবারই। অস্টিও আর্থ্রাইটিস খুব সাধারণভাবে বলতে গেলে আপনার হাঁটু বা আপনার জয়েন্ট বা হাড় ক্ষয় হয়ে যাওয়া, বা যে রাবিং সারফেস বা আমাদের জয়েন্টে যে হাঁটুর যে পোর্শনটা রাব করছে একজন আরেকজনের সাথে, সেই পার্টগুলো ক্ষয় হয়ে যাওয়া। আচ্ছা। এবং সেটা কম বেশি সবারই হতে পারে, যদিও সেটা কমন বেসিক্যালি পেরিমেনোপজাল বা পোস্ট মেনোপজাল ওমেনদের ক্ষেত্রে বেশি কমন। আচ্ছা। মেল পেশেন্টের ক্ষেত্রেও হয়, কিন্তু সেটা আরেকটু পরে, একটু দেরিতে। 50-60 45-50-তে যেমন এখন বেশিরভাগেরই 45-50-তে মেনোপজ চলেই আসে। তো এর 1-2 বছর আগে থেকে 1-2 বছর পরে এই সময় থেকেই কিন্তু এই ডিজেনারেটিভ প্রসেসটা কিন্তু চালু হয়ে যায়। সেটা মেলদের ক্ষেত্রে হয়তো আরেকটু দেরি করে, ইন জেনারেলি 60-65 অ্যারাউন্ড এরকম।
এছাড়াও মানে এটা তো গেল না হয় বয়স বা বয়স রিলেটেড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, কিন্তু অস্টিও আর্থ্রাইটিস কিন্তু শুধু যে বয়সের জন্য হবে তা নয়, এটা আপনার অন্য কোনো প্রি এক্সিস্টিং ডিজিজের জন্য কিন্তু ইয়াং পেশেন্টদের ক্ষেত্রেও হতে পারে। যেমন বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস বা কোনো অ্যাঙ্কেলোজিং স্পন্ডিলাইটিস, এই যে বিভিন্ন ধরনের যে জয়েন্ট রিলেটেড প্রবলেমগুলো আছে, সেগুলো যাদের লং টার্ম ধরে থাকবে বা আনট্রিটেড থাকবে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে ডেফিনেটলি বিভিন্ন যে লার্জ জয়েন্টগুলো, সেক্ষেত্রে কিন্তু একটা সেকেন্ডারি আর্থ্রাইটিক চেঞ্জেস আসতে পারে ওই রোগগুলোর প্রি এক্সিস্টেন্সের জন্য, যেটা হয়তো ট্রিটমেন্ট হলো না, বা সবসময় যে ট্রিটমেন্ট হলেও যে সেটাকে ফুললি কন্ট্রোল করা যায় তাও না। সেক্ষেত্রে অনেক ইয়াং পপুলেশনেও কিন্তু এই অস্টিও আর্থ্রাইটিসের সম্ভাবনা থাকে। এবং সেক্ষেত্রে খুবই কমন যেটা আমরা অস্টিও আর্থ্রাইটিস দেখি, সেটা হচ্ছে সবচেয়ে বেশি আমরা দেখি নি জয়েন্টের অস্টিও আর্থ্রাইটিস, তারপর হচ্ছে হিপ জয়েন্টের অস্টিও আর্থ্রাইটিস। এবং যেমন অনেক সময় ইয়াং পপুলেশনের ক্ষেত্রে তারা নিয়ে আসে নি জয়েন্টের আর্থ্রাইটিস, বা বেশিরভাগ সময় ইয়াং পপুলেশনরা নিয়ে আসে হিপ জয়েন্টের আর্থ্রাইটিস, কেন তাদের ক্ষেত্রে অনেক সময় এভিএন বলে, অ্যাভাস্কুলার নেক্রোসিস বলে হিপ জয়েন্টে, সেরকম কিছু সমস্যা থাকে যেটার জন্য আলটিমেটলি জয়েন্টটা খারাপ হতে থাকে এবং চলাফেরার সাথে সাথে ব্যথা হতে হতে জয়েন্টগুলো ক্ষয় হয়ে যাবে, কার্টিলেজগুলো ক্ষয় হয়ে যাবে, এবং চলাফেরাটাই একটা সময় গিয়ে খুব ডিফিকাল্ট হয়ে যায়। এর রিমেডিটা কি? আর্থ্রাইটিসের বা অস্টিও আর্থ্রাইটিসের রেমেডি ডিপেন্ড করছে যে পেশেন্ট কোন স্টেজে আপনার কাছে এলো তার উপরে। একদম যে ধরুন আর্লি স্টেজে যখন আসছেন, যে না চলো আর্থ্রাইটিক প্রসিডিওরটা চালু হয়ে গেছে, কিন্তু এতটাও নয় যে তার পেশেন্টের যে ডে টু ডে একটা লেভেল অফ মানে বেসিক যে অ্যাক্টিভিটি সেটাকে হ্যাম্পার করছে না, সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগ সময় একটু লাইফস্টাইল মডিফিকেশান, হ্যাঁ, যে কাজগুলো যেমন সিম্পলি ধরুন কারো একটা হাঁটুর আর্থ্রাইটিস আছে, অ্যাডভান্স নয়, হয়তো আর্লি আর্থ্রাইটিস, তো সেক্ষেত্রে যে কাজগুলো করলে আমাদের হাঁটুতে চাপ বেশি পড়ে, যেমন এই একটানা বেশি হাঁটাহাঁটি করা, অনেক সময় সিঁড়ি বেশি অতিরিক্ত ওঠানামা করা, বা নিচে বসে বা হাঁটু ভাঁজ করে বসে কোনো কাজ করা, একটানা অনেকক্ষণ দাঁড়িয়ে কোনো কাজ করা, এই ধরনের অ্যাক্টিভিটিগুলো যতটা রেস্ট্রিক্ট করা যায়, প্লাস তার সাথে সাথে রেগুলার একটুখানি হাঁটুর জন্য হয়তো এক্সারসাইজ করলেন, যাতে আপনার কোয়াড্রিসেপস মাসল বা থাই মাসলের পাওয়ারটা অ্যাডিকুয়েট থাকলো, যাতে আপনার ডে টু ডে অ্যাক্টিভিটিতে বা কাজকর্মে প্রেশারটা জয়েন্টের উপর ডাইরেক্ট পড়লো না। এতে করে এই ডিজেনারেটিভ প্রসেস বা এই আর্থ্রাইটিক প্রসেসটাকে স্লো করে দেওয়া, 100% আর্থ্রাইটিক বা এই ডিজেনারেটিভ প্রসেসকে প্রিভেন্ট করা 100% সম্ভব নয়, কিন্তু এটাকে স্লো ডাউন করা যেতে পারে, আটকে দেওয়া যেতে পারে, এবং তার সাথে কিছু মেডিকেশন ডেফিনেটলি। তো এই করে এই যে লাইফস্টাইল মডিফিকেশান বা মেডিকেল অ্যাসিস্ট্যান্স, এই নিয়ে যাদের ক্ষেত্রে দেখা গেল যে না চলো সিমটোমেটিক ইমপ্রুভমেন্ট আছে, আমার অত বেশি অসুবিধা হচ্ছে না, আমার ডে টু ডে অ্যাক্টিভিটি বা আমার যে বেসিক লেভেল অফ অ্যাক্টিভিটি আছে সেটা আমার হয়ে যাচ্ছে, বিরাট কিছু প্রবলেম হচ্ছে না, সেক্ষেত্রে এইভাবেই জিনিসটাকে কন্টিনিউ চালিয়ে যেতে হবে। কিন্তু যাদের ক্ষেত্রে দেখা গেল যে না সবই করলাম, লাইফস্টাইল মডিফিকেশান থেকে শুরু করে কাজের জায়গায় মডিফিকেশান হলো, নিয়ম মেনে চললাম, এক্সারসাইজ করলাম, ফিজিওথেরাপি করলাম, সব কিছু করার পরেও দেখা গেলো যে না সিমটোমেটিক ইমপ্রুভমেন্ট হলো না, আমার সমস্যা যাচ্ছে না, এবং যে সমস্যাটা আমার আছে তাতে অ্যাকচুয়ালি আমি আমার বেশি কাজও ভালো করে করতে পারছি না, তখনই কিন্তু চলে আসবে যে অপারেটিভ ইন্টারভেনশনের কথা বা অপারেশনের কথা। অপারেশনের মাধ্যমে কি স্থায়ীভাবে এটাকে ইয়ে করা সম্ভব? হ্যাঁ, ডেফিনেটলি অপারেশনের মাধ্যমে স্থায়ী সমাধান সম্ভব। যেমন এবং আজকালকার দিনে এই নি রিপ্লেসমেন্টের প্রয়োজন হয় এক্ষেত্রে? হ্যাঁ, ডেফিনেটলি যেমন নি আর্থ্রাইটিসের ক্ষেত্রে আলটিমেট ট্রিটমেন্ট হচ্ছে যখন কোনো কিছুতেই সাকসেস হচ্ছে না বা সারছে না, এন্ড ট্রিটমেন্ট হচ্ছে নি রিপ্লেসমেন্ট সার্জারি, এবং ডেফিনেটলি এটা 100% সাকসেসফুল সার্জারি। আচ্ছা। এবং এই নিয়ে মানে এই নি রিপ্লেসমেন্ট, যে কোনো রিপ্লেসমেন্ট অপারেশন, যেমন হিপ রিপ্লেসমেন্ট কথার কথা, যে যাদের ক্ষেত্রে এই হিপ জয়েন্টের আর্থ্রাইটিস আছে এবং হাঁটাচলা করাটাই দায় হয়ে যাচ্ছে, চলা যাচ্ছে না, মোবিলিটি রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট দ্যাট ইজ সেটা একটা অপশন। এবং সেম অপশন আপনার বাকি জয়েন্টগুলো যেমন শোল্ডার জয়েন্ট বা এলবো জয়েন্ট, সেগুলোর জন্যও কিন্তু অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, ডিপেন্ড করছে যে তার কতটা সিভিয়ারিটি আছে, কি কন্ডিশন আছে, বাকি সব কিছু কী প্যারামিটার কেমন আছে না আছে তার উপরে। তো ডেফিনেটলি আজকের দিনে দাঁড়িয়ে রিপ্লেসমেন্ট অপারেশন একটা সফল অপারেশন, আজকে এইটা নিয়ে আর ডাউট করার কোনো জায়গা নেই। এবং সবচেয়ে সুবিধার বিষয় যে সবার মনে একটা কোয়ারি থাকে যে অপারেশনটা করাবো, করার পরে কতদিন বিছানায় শুয়ে থাকতে হবে,
কে দেখাশোনা করবে, কি করব, কতদিন বাড়িতে লোক নেই, হ্যাঁ, যেটা যেহেতু নি আর্থ্রাইটিসটা বয়স্ক লোকেদের ক্ষেত্রে বেশি, তো তাদের ক্ষেত্রে এই সোশ্যাল এই প্রবলেমগুলোও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু, এবং অনেকে কিন্তু এইগুলো ভেবেই অনেক সময় অপারেশন থেকে পিছিয়ে যান। হ্যাঁ, তো সেক্ষেত্রে নি রিপ্লেসমেন্ট সার্জারি হলে শুয়ে থাকার কোনো ব্যাপার নেই, আপনি সকালে অপারেশন হলে বিকেলেও হাঁটতে পারেন চাইলে। আচ্ছা, কি নেক্সট ডে থেকে তো অবশ্যই হাঁটাহাঁটি করতে পারেন। এবং নর্মালি আমরা যেটা করি, যে ধরুন অপারেশন করলে আমরা 4-5 দিন পেশেন্টকে আমাদের কাছে রাখি, এবং পেশেন্ট নেক্সট ডে থেকে আমরা আউট অফ বেড করে দিই, পেশেন্ট হাঁটাচলা করবে, ফিজিওথেরাপি করবে, এবং নিজে নিজে ডেফিনেটলি প্রথম দিকটাতে একটু সাপোর্ট লাগবে, একটা ওয়াকার সাপোর্ট বা উইথ সাপোর্ট নিয়ে অন্তত নিজে নিজে বাথরুম টয়লেটটা যাবে, এই বেসিকটুকু রেডি করেই আমরা কিন্তু পেশেন্টকে বাড়িতে পাঠাচ্ছি, এবং ইনিশিয়াল যে এক্সারসাইজ বা পার্টটা সেটা আমরা দেখিয়ে দিই, এবং সেটা উনি নিজেই। কি পরে আবার ফিজিওথেরাপিরও প্রয়োজন পড়ে? ফিজিওথেরাপি করাতে পারলে ভালো, তাতে রিকভারিটা একটু স্পিডি হয়। আচ্ছা, মানে প্রথম দিকে কি, মানে একা একা পুরো জিনিসটা করা, পুরো এক্সারসাইজটা নিজে নিজে করা, দাঁড়ানো, এই সবগুলো একটু তো ডেফিনেটলি অসুবিধা হয়ই। তো সেক্ষেত্রে একজন হেল্পিং হ্যান্ড, একজন ফিজিওথেরাপিস্ট একজন হেল্পিং হ্যান্ড হিসেবে সঙ্গে যদি থাকে, এবং সে আপনাকে যদি দেখিয়ে দেয়, একটু করিয়ে দেয়, তো ডেফিনেটলি রেজাল্টটা আরও ভালো হয়, এবং রিকভারি অনেক ফাস্ট হয়। এবং এই যে সাপোর্ট নিয়ে প্রথম দিকে আমরা যে চলা শুরু করলাম, এই সাপোর্টটা ছেড়ে দেওয়ার ক্ষেত্রেও এই ফিজিওথেরাপির একটা ইম্পর্টেন্ট রোল। যতটা ভালোভাবে আমার এক্সারসাইজ হবে, ফিজিওথেরাপি হবে, বা এই গাইডেন্সটা আমি পাবো, তত তাড়াতাড়ি আমি সাপোর্ট ছেড়ে নিজের পায়ে দাঁড়িয়ে উইদাউট সাপোর্ট চলাফেরা করার মতো জায়গায় তাড়াতাড়ি চলে আসতে পারবো। একদমই। আরেকটা প্রশ্নে আপনার কাছে যাব, যেহেতু নি রিপ্লেসমেন্ট, হিপ রিপ্লেসমেন্টের বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, তাতে যে প্রশ্নটা ডাক্তারবাবুর কাছে রাখবো সেটা হচ্ছে, সময় যত বেরোচ্ছে যাচ্ছে, আমরা আধুনিকতার দিকে যাচ্ছি। অপারেশনের ক্ষেত্রে একটা ম্যানুয়াল পদ্ধতি, যেটা চিরাচরিত পদ্ধতি, সেই পদ্ধতিতে তো অপারেশন হয়েই আসছে। আজকাল রোবোটিক সার্জারির কথাও বেশ শোনা যায়। তো সেই সার্জারি কি এই ক্ষেত্রে সম্ভব হলে কতটা নিরাপদ? এই যে মানে নর্মাল নি রিপ্লেসমেন্ট সার্জারি বা যেটা আমরা করছি রেগুলার, তার সাথে যে রোবোটিক নি রিপ্লেসমেন্ট বা হিপ রিপ্লেসমেন্ট, যে কোনো যে রোবোটিক যে অর্থোপেডিক সার্জারি বা রিপ্লেসমেন্ট সার্জারি, এই ক্ষেত্রে বাকি রোবোটিক সার্জারির সাথে কিন্তু আমাদের এই রোবোটিক রিপ্লেসমেন্ট সার্জারির একটু পার্থক্য আছে। পার্থক্যগুলো কি, মানে রোবটের কি অ্যাডভান্টেজ, কি ডিসঅ্যাডভান্টেজ? অপারেশন কিন্তু রোবট করবে না। রোবোটিক সার্জারি, যে রোবোটিক নি রিপ্লেসমেন্ট, হিপ রিপ্লেসমেন্ট, এটা ভাবার কোনো কারণ নেই যে একটা রোবট গিয়ে দাঁড়িয়ে অপারেশন করে দিচ্ছে, বাট রোবট, ডাক্তারবাবুর কোনো ভূমিকা নেই এরকম একটা, না, এটা কখনোই নয়। ডাক্তারবাবুকে ইনসিশন দিতে হবে, ডাক্তারবাবুকেই কেটে হাড়টাকে এক্সপোজ করতে হবে বা জয়েন্টটাকে এক্সপোজ করতে হবে। রোবোটিকের সুবিধাটা কোথায় না, যেটা আমি আমার ইনস্ট্রুমেন্ট দিয়ে অপারেশনের সময় ম্যানুয়ালি মেজারমেন্ট করে ডিসাইড করছি যে চলো এই সাইজের ইমপ্ল্যান্ট লাগবে, বা এই ধরনের লাগবে, বা এই অ্যাঙ্গেলে লাগবে, সেটা রোবোটিক্সের ক্ষেত্রে প্রি ডিটারমাইন্ড, মানে আমি আগে থেকেই সেটা ডিটারমাইন করে নিচ্ছি, ডিপেন্ডিং অন পেশেন্টের অ্যানাটমির উপর বেস করে, তার ইন্ডিভিজুয়ালাইজড অ্যানাটমির উপর বেস করে আমরা সেটা আগে থেকেই ডিটারমাইন করে নিচ্ছি যে না, চলো এনার ক্ষেত্রে এইটুকু ডিফর্মিটি আছে, তো এইটুকু কারেকশন করতে হবে, বা এই অ্যাঙ্গেলে ইমপ্ল্যান্ট বসতে হবে, এগুলো প্রি ডিসাইডেড। স্টিল এত কিছু ডিসিশনের পরেও কিন্তু অপারেশন করার সময় আপনাকেই সেই ম্যানুয়াল ব্যালেন্সিংটুকু করে কিন্তু তার সাথে ম্যাচ করতে হবে যে রোবোটিক মেজারমেন্টে যেটা আসলো সেটা কি প্র্যাকটিক্যালি, মানে প্র্যাকটিক্যালি সেটা অ্যাপ্লিকেবল হচ্ছে কিনা, বা একই সিচুয়েশন আছে কিনা, বা সেই রোবোটিক মেজারমেন্টের কোনো মডিফিকেশন দরকার আছে কিনা, সেটা কিন্তু সেই সার্জেনই ডিসাইড করবেন। এবং সব যখন ডিসিশন হয়ে গেল, আলটিমেট কাট করার সময় রোবোটিক আর্ম থাকে, রোবোটিক আর্ম আপনি রেডি করে দিলে সে বোন কাটসগুলো সে নিজে নিয়ে নেবে। আদারওয়াইজ বাকি ইমপ্ল্যান্টেশন থেকে শুরু করে ক্লোজার, ব্লিডিং কন্ট্রোল অ্যান্ড এভরিথিং, সেটা কিন্তু সার্জেনকেই করতে হবে। সো রোবোটিক সার্জারি মানে এরকম ভাবার কোনো কারণ নেই যে সেটা একদম ফুললি একজন রোবোটিক করবে, সেখানে সার্জেনের ভূমিকা নেই, ব্যাপারটা এরকম নয়। আর ডেফিনেটলি এতে কিছু সুবিধা তো ডেফিনেটলি আছে, যেমন এই ক্ষেত্রে বোন কাটের প্রিসিশনগুলো একটু বেটার হয়, বোন কাটটা একটু কম করতে হয়, বা বোন লসের চান্সটা একটু কম থাকে। এই ধরনের কিছু সুবিধা বাদ দিলে আদারওয়াইজ যে বিরাট কিছু মানে আকাশ পাতাল যে রেজাল্টের পার্থক্য আছে তা কিন্তু নয়।
আর আমাদের ক্ষেত্রে আরও একটা ইস্যু হচ্ছে ফাইন্যান্সিয়াল ইস্যু। হ্যাঁ, অবশ্যই সেটাই আসতাম আমি আর কি। ফাইন্যান্সিয়াল ইস্যু মানে একটা নি রিপ্লেসমেন্ট সার্জারি বা হিপ রিপ্লেসমেন্ট সার্জারি ইটসেলফ একটা কস্টলি সার্জারি। একটা মিডল ক্লাস ফ্যামিলিতে না হঠাৎ করে এতগুলো টাকা দিয়ে একটা অপারেশন করানো মানে সহজ কথা নয়, এবং সেটা কষ্টকর। এবং সেক্ষেত্রে রোবোটিক সার্জারি কিন্তু একটা এক্সট্রা ফাইন্যান্সিয়াল বার্ডেন নিয়ে আসবে, কেননা প্রত্যেকটা রোবট, যে অর্থোপেডিক রোবটগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো প্রচণ্ড কস্টলি। এবং যখনই আপনি একটা কয়েক কোটি টাকা দিয়ে একটা রোবট আপনি ইউজ করছেন, তো ডেফিনেটলি সার্জিক্যাল কস্ট তো বাড়বেই। যে অপারেশনটা আমরা যে টাকায় করতে পারছি, অ্যাটলিস্ট তার সাথে আরও 20-25% সেইটা ইনক্রিজ হয়ে যাবে, এবং সেটা মনে হয় মানে অনেকের জন্যই অনেকটা বার্ডেন হয়ে যাবে। তো সেক্ষেত্রে রোবোটিক অপশন অ্যাভেলেবেল থাকাটা অলওয়েজ মানে বলবো ওয়েলকাম বা গুড। তবে রোবোটিকই শেষ কথা, বা মানে রোবোটিক না হলে কিছু হলো না, ব্যাপারটা এরকম নয়। নয়, একদমই। আমরা কিন্তু এই প্রশ্নটা কিন্তু সকলের মধ্যেই থাকে যে রোবোটিক সার্জারি যদি করানো হয় তাতে কতটা খরচ পড়তে পারে, এবং রোবোটিক সার্জারি না করালে কি সার্জারিটা হবে না, বা হলেও কোনো খুঁত থেকে যাবে, তেমনটা কিন্তু একদমই নয়। ডাক্তারবাবু যেটা পরিষ্কার বললেন যে রোবট সেই সার্জারিতে অবশ্যই ব্যবহার হলেও চিকিৎসককেই, একজন বিশেষজ্ঞ চিকিৎসককেই কিন্তু সব কিছু ঠিক করে দিতে হচ্ছে, এবং সেই রোবটের যে সাজেশনসগুলো রয়েছে সেই ব্যাপারগুলো কতটা বাস্তবে ওই পেশেন্টের ক্ষেত্রে প্রযোজ্য সেটাও কিন্তু সেই সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকই ঠিক করে দিচ্ছেন। ফলে এক্ষেত্রে এমনটা মনে করার কোনো কারণ নেই যে রোবটের ওপরেই নির্ভরশীল হয়ে কোনো একটা সার্জারি হচ্ছে, এবং অবশ্যই খরচের ক্ষেত্রেও তো একটা বিরাট ডিফারেন্স থেকেই যাচ্ছে। ডাক্তারবাবু, এবার একটা অন্য প্রশ্নে আসি, যেটা খুব কমন প্রশ্ন। আপনি জানেন যে হাড়ের ক্ষেত্রে ভিটামিন ডি একটা, ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর ভীষণ জরুরি বিষয় একটা। ছোটবেলা থেকে আমরা শুনে এসেছিলাম যে রোদে থাকলে ভিটামিন ডি অতিরিক্ত মানে ন্যাচারালি আমাদের শরীরে সংশ্লেষিত হয়। এখন তো দেখুন রোদে থাকার ব্যাপারটা খুব কমে যাচ্ছে ধীরে ধীরে। আমাদের যা জীবনযাপনের যা স্টাইল, তাতে আমরা আর রোদে থাকি না। এখনকার শিশুরাও রোদে থাকে না, কেউই আর রোদে খেলে না। ফলে একটা প্রবণতা আছে যে কিছু ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খেয়ে নিলাম, কিছু ভিটামিন D3 সাপ্লিমেন্ট খেয়ে নিলাম একটা বয়সের পর থেকে, তাহলে হয়তো হাড়টা স্ট্রং থাকবে। এর কি কোনো নির্ধারিত গাইডলাইন আছে? এই যে রুটিনলি আমাদের মানে ক্যালসিয়াম খাওয়া, এর যে বিরাট কিছু মানে রোল আছে তা কিন্তু নয়। মানে যেমন ধরুন বাচ্চাদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে ধরুন ভিটামিন ডি বা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি আছে, বা বয়স্কদের ক্ষেত্রে যাদের ডেফিসিয়েন্সি আছে এবং যারা সিমটোম্যাটিক, হ্যাঁ, তাদের ক্ষেত্রে আপনি ক্যালসিয়াম ইউজ করতে পারেন বা ভিটামিন ডি ইউজ করতে পারেন। আদারওয়াইজ যাদের ক্ষেত্রে সেই রিলেটেড কোনো সিমটম নেই, রুটিন বেস প্রোফাইলেকটিক ক্যালসিয়াম বা ভিটামিন ডি কিন্তু কোনো সেরকম কিছু রোল নেই। আর আপনি যত ভালো ক্যালসিয়ামই খান না কেন, যে ক্যালসিয়ামই খাবেন তার খুব বেশি হলে 30% হয়তো আপনার অ্যাবজর্পশন হবে, বাকিটা কিন্তু অ্যাবজর্পশন হবে না। এবং ডেফিনেটলি শরীরে ক্যালসিয়াম বা ভিটামিন ডি এসবের মেইন সোর্সটাই হচ্ছে ডায়েটারি সোর্স। তো সেক্ষেত্রে একটা প্রপার ডায়েট মেনটেন করা ডেফিনেটলি একটা ইম্পর্টেন্ট জিনিস আর কি। একদমই। অর্থাৎ যেটা ডাক্তারবাবু জানালেন যে এই ধরনের আশঙ্কার থেকে, কোনো সিমটম না থাকলে আশঙ্কার থেকেই যে কিছু ক্যালসিয়াম বা কিছু ভিটামিন ডি ট্যাবলেট খেয়ে নিলাম, এমনটা করাটা সমীচীন নয়। সেক্ষেত্রে যদি সিমটম থাকে, অর্থাৎ কোনো লক্ষণ থাকে, সেক্ষেত্রে প্রপার মেডিকেল টেস্ট করিয়ে নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসককে দেখিয়ে তারপরে খাওয়া যেতে পারে। সেক্ষেত্রে প্রয়োজন মতন ডোজ অবশ্যই চিকিৎসক ঠিক করে দেবেন। সেটা যেটা জানালেন ডাক্তারবাবু। আরেকটা জিনিস ডাক্তারবাবু যেটা কমন লাইফস্টাইলের সাথে জড়িত, সেটা হচ্ছে আপনি শুরুর দিকে একটু বলেওছেন যে আমরা দীর্ঘক্ষণ চেয়ারে বসে কাজ করছি, মানে পিঠটা ব্যথা করছে। এটা যদি দীর্ঘক্ষণ চলে তাহলে এটা দীর্ঘস্থায়ীভাবে একটা সমস্যা তৈরি করছে অনেকের ক্ষেত্রে। এই ক্ষেত্রে আপনি কি ধরনের সাজেস্ট করেন যে কি করা উচিত একজনের? অ্যাকচুয়ালি ধরুন আমার এই যে ব্যাক পোর্শনে, আমার হাতে পায়ে সব জায়গায় যেমন কি একটা দুটো করে বড় হাড় রয়েছে সাপোর্ট দেওয়ার জন্য, আমাদের এই পোর্শনে কিন্তু সেই রকম কোনো সলিড বনি সাপোর্ট নেই, এই পুরোটাই কিন্তু মাসল। অথচ এই ব্যাক পোর্শনের কিন্তু কাজ বা কাজের লোড সবচেয়ে বেশি। আমি না যতক্ষণ না পর্যন্ত শুয়ে পড়বো তার আগে পর্যন্ত কিন্তু এই কাজ করে যাচ্ছে। ইভেন এই যে আমি বসে আছি সোজা করে, আমার শরীরটাকে যে সোজা করে ধরে রাখবে বা এই যে পশ্চারটা মেনটেন করবে, তাতেও কিন্তু তাকে কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হচ্ছে। তো ডেফিনেটলি যেমন ধরুন যাদের ক্ষেত্রে সিটিং জব, যাদের অফিসে হয়তো 8 ঘন্টা 10 ঘন্টা কন্টিনিউয়াসলি তাকে বসে থাকতে হবে,
তো সেক্ষেত্রে তার মাসেল ফ্যাটিক হয়ে যাওয়ার চান্স তো অনেক বেশি, এবং সেজন্যই তার ব্যাক মাসেল বা কোর মাসেলে স্ট্রেংথ অ্যাডিকুয়েট থাকা যথেষ্ট জরুরি। এবং সেক্ষেত্রে সবসময় ডিফেন্ড আরও যেমন ধরুন যাদের কম্পিউটার বা ল্যাপটপে কাজ, হ্যাঁ, সবসময় ঘাটটা বাঁকা করে হয়তো একদিকে তাকিয়ে কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হচ্ছে, তাদের ক্ষেত্রেও নেক পেইনের বা সার্ভাইকাল স্পাইন রিলেটেড প্রবলেমগুলোর চান্স অনেক বেশি থাকে। তো সবসময় তাদের জন্য সাজেশন ডেফিনেটলি থাকবে যে আপনারা রেগুলার এক্সারসাইজের মধ্যে থাকুন, যাতে আপনাদের ব্যাক মাসেল বা কোর মাসেলের অ্যাডিকুয়েট স্ট্রেংথ থাকে। আপনি যে লোডটা ওকে দিচ্ছেন সেটা নেওয়ার মতো যেন ওর পাওয়ার থাকে, মাসেলগুলো যেন স্ট্রেচেবল থাকে, ফ্রি থাকে। সেম ফর নেক এক্সারসাইজ, এবং সেগুলো রেগুলারলি করলে ডেফিনেটলি এই মানে প্রফেশনাল যে হ্যাজার্ড বা প্রফেশনাল রিলেটেড যে এই প্রবলেমগুলো আমরা অনেক ক্ষেত্রেই অ্যাভয়েড করতে পারি। একদমই ডাক্তারবাবু যেটা জানালেন যে যাদের এই ধরনের দীর্ঘক্ষণ বসে কাজ করার প্রবণতা রয়েছে বা করতে হয় অনেক সময়, সেক্ষেত্রে কিন্তু কিছু ব্যবস্থাপনা যেটা ডাক্তারবাবু জানালেন সেইভাবে কিন্তু নিলে পরে অন্তত এই সমস্যাগুলোর হাত থেকে মুক্তি পাওয়া যাবে বা সমস্যাগুলোকে কিছুটা ম্যানেজ করা সম্ভব হবে। অবশ্যই ডাক্তারবাবু আরেকটা প্রশ্নে আসি, সেটা বয়স্ক মানুষদের ক্ষেত্রে দেখা যায়, সেটা হচ্ছে হাড় খুব ভঙ্গুর হয়ে যাচ্ছে, একটু পড়ে গেলেই তারা হাড় ভেঙে যাচ্ছে, একটু টোকা লাগলো ভেঙে গেল। তো এইটা কেন হয় বয়সকালে, কি রিমেডি আছে? এটা বেশিরভাগ ক্ষেত্রে হয় যেটাকে আমরা বলি অস্টিওপোরোসিসের জন্য হয়, এবং বোন কোয়ালিটি আর আগের মতন থাকে না, বা বোন ডেন্সিটিটা আগের মতন থাকে না, কারণ বোন ফর্মেশন বা রিমডেলিং সেই ব্যাপার হচ্ছে না। আচ্ছা, তো সেই জন্যই ভঙ্গুর হয়ে যায় এবং সামান্য একটু চোটেও ভেঙে যাচ্ছে। তো এই ক্ষেত্রে একটা বয়সের পরে বোন ডেন্সিটি চেক করানো, এবং যদি বোন ডেন্সিটি কম থাকে, যে অস্টিওপেনিয়া বা অস্টিওপোরোসিস যদি থাকে, সেই অনুযায়ী প্রোফাইলেকটিক মেডিকেশন নেওয়া, সেটা কিন্তু অনেকটা ক্ষেত্রেই হেল্প করে ভবিষ্যতে যে অস্টিওপোরোটিক বা যে ফ্র্যাজাইল যে ফ্র্যাকচারগুলো হয় ফ্র্যাজাইল বোনের জন্য, সেইগুলোকে প্রিভেন্ট করা। এবং এখন বিভিন্ন ধরনের ওষুধপত্র সেই জন্য অ্যাভেলেবেল আছে বোন ডেন্সিটি বাড়ানোর জন্য। ইঞ্জেকশন, হ্যাঁ, ইনজেক্টেবল আছে, কিছু রেগুলার ইউজের জন্য, ডেইলি দেওয়ার জন্য, কিছু 6 মান্থলি, কিছু ইয়ারলি, বিভিন্ন পেশেন্টের উপর ডিপেন্ড করবে, বা পেশেন্টের বাকি কোমরবিডিটি কী আছে না আছে তার উপর ডিপেন্ড করে বিভিন্ন রকমের অপশান আছে ডেফিনেটলি এই বোন ডেন্সিটিটা বাড়ানোর জন্য, বা অ্যাটলিস্ট একটা সার্টেন লেভেলে মেনটেন করা, যাতে এই ফ্র্যাজাইল ফ্র্যাকচারগুলো যেন না হয়। এবং তার সাথে সাথে ডেফিনেটলি প্রত্যেকটা আমাদের ট্রিটমেন্টের প্রত্যেকটা পার্টি কিন্তু আমরা বারবার একটা জিনিস এমফাসাইজ করি যে এক্সারসাইজ বা মাসেল পাওয়ার। কেন হাড্ডি একা একা চলবে না, আমি চালাবো মাসেল দিয়ে, আমার মাসেলের যেমন পাওয়ার থাকবে সেই অনুযায়ী আমার হাড় চলবে বা জয়েন্টের মুভমেন্ট হবে, এবং সেই কিন্তু আমার মানে জয়েন্ট বা বোন ইনজুরিগুলোকে প্রোটেকশন দেবে। সেই জন্য তার অ্যাডিকুয়েট পাওয়ার থাকাটাও খুব ইম্পর্টেন্ট, এবং সেই জন্য এই ট্রিটমেন্টের একটা বড় ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে বা পার্ট হচ্ছে যে এক্সারসাইজ করা। একদমই, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বয়স্ক মানুষদের ক্ষেত্রে এই অস্টিওপোরোসিস অর্থাৎ হাড় দুর্বল হয়ে যাওয়া, হাড়ের ভেতরের যে শক্তি সেটা ক্রমশ ক্ষয় হয়ে যায়, হাড়ের মধ্যে আর নতুন করে সেই বিষয়ে আর তৈরি হয় না যা বয়সের সঙ্গে সঙ্গে যা হাড়কে শক্ত রাখতে পারে। ফলে একটু পড়ে গেলেই বা একটু চোট আঘাতেই কিন্তু হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা দেখা দেয় বয়স্কদের ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে ডাক্তারবাবু যেটা জানালেন, অবশ্যই তার ওষুধ রয়েছে, তার নির্দিষ্ট ইঞ্জেকশন রয়েছে, সেগুলো দিয়ে কিন্তু এই ধরনের পেশেন্টকে কিছুটা রিকভার করা যেতে পারে। তবে পাশাপাশি এক্সারসাইজটাও কিন্তু দরকার রয়েছে, সেটাও কিন্তু সুনির্দিষ্ট চিকিৎসক তিনি কিন্তু দেখিয়ে দেবেন বা গাইড করে দেবেন। অবশ্যই এই সংক্রান্ত প্রয়োজনে কিন্তু সুনির্দিষ্টভাবেই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে হবে। এটা তো আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে পৌঁছে এসেছি। যেটা আরেকটা প্রশ্ন, বাত। বিভিন্ন সময় আমরা মহিলাদের কাছ থেকে বা পুরুষদের কাছ থেকেও কম বেশি শুনে আসি যে বাতে আক্রান্ত। এবার গেটে বাত বা গাউট, এইটা নিয়ে অনেকেই খুব ভোগেন। তো এই যে আর্থ্রাইটিস বা সাধারণ বাত বা গেটে বাত, এগুলো কেন হয়ে থাকে, বা এর থেকে যদি একটু ভালো থাকতে গেলে কি করতে হবে? গাউট বা গাউটি আর্থ্রাইটিস আমরা যেটাকে বলি আর কি, সেটা কিন্তু শরীরে ইউরিক অ্যাসিডের অতিরিক্ত পরিমাণে থাকার জন্যই মেনলি হয়। তবে শরীরে এই যেমন আমরা আজকাল খুব কমন হয়ে গেছে যে মানে এটি ইউরিক অ্যাসিড চেক করে নিলাম, একটু ভিটামিন ডি চেক করে নিলাম, তো ইউরিক অ্যাসিড বেশি থাকলেই যে তার গাউট আছে বা সেই যে একটা গাউটি আর্থ্রাইটিস তা কিন্তু নয়।
অনেক ক্ষেত্রেই ইউরিক অ্যাসিডের লেভেল অনেক বেশি থাকার পরেও কিন্তু পেশেন্টের ক্ষেত্রে কোনো সিমটম থাকে না, অ্যাসিমটোমেটিক হাইপার ইউরিসিমিয়া। আচ্ছা। হ্যাঁ, তো সেক্ষেত্রে তার ক্ষেত্রে চিকিৎসার ধরন একরকমের, বা যিনি গাউটি আর্থ্রাইটিসে ভুগছেন বা অ্যাক্টিভ আর্থ্রাইটিস আছে বা প্রবলেমে আছেন, তার ক্ষেত্রে চিকিৎসাটা একটু আলাদা। এবং ডেফিনেটলি এই সবগুলোর ক্ষেত্রে সাথে ডায়েটের একটা কানেকশন আছে। হ্যাঁ, যেমন বেশি হাই প্রোটিন ডায়েট, যেমন রেড মিট বা এই সমস্তগুলো খেলে, যেমন সেক্ষেত্রে বা অ্যালকোহল কনজামশন, এগুলোতে কিন্তু গাউটি আর্থ্রাইটিস যে পেইন সেটা অনেকটা বেড়ে যাওয়ার চান্স থাকে। তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো খেয়াল রাখা বা ডায়েটটা খেয়াল রাখা এবং ডেফিনেটলি রেগুলার মেডিকেশনের মধ্যে থাকাটা খুব ইম্পর্টেন্ট। অনেকের ক্ষেত্রে যেটা দেখা যায় যে মানে কিছুদিন ওষুধ খাওয়ার পরে যখন একটু কম আছে বা ভালো আছে, মেডিসিনগুলো কিন্তু নিজেরাই ডিসকন্টিনিউ করে ফেলেন, বন্ধ করে দিলেন। আবার হয়তো 1 মাস 2 মাস বা যখনই হোক কিছুদিন পরে প্রচণ্ড ব্যথা শুরু, তখন আবার সেই প্রথম থেকে আবার শুরু করতে হচ্ছে। তো এই মানে সেলফ মেডিকেশন বা নিজে থেকে ডিসকন্টিনিউ করে দেওয়া ট্রিটমেন্ট, এইটা ঠিক নয়। এই সমস্ত রোগের ক্ষেত্রে পেশেন্টদের কিন্তু এই ব্যাপারে খুব কনসাস হওয়া জরুরি, যে নিজে থেকে আমি চালুও যেমন করবো না, হট করে বন্ধও করে দেবো না। একদম। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন ডাক্তার মৃত্যুঞ্জয় রায়, MS অর্থোপেডিক্স এবং বিশিষ্ট অস্থিরোগ বিশেষজ্ঞ আমাদের শহরের। ওনার ক্লিনিক রয়েছে আমাদের হাকিমপাড়া ইয়েলো বিল্ডিংয়ের কাছে, মৃত্যুঞ্জয় রায় ক্লিনিক। এছাড়া উনি দিশান নার্সিংহোমের সঙ্গে যুক্ত রয়েছে। যে কোনো প্রয়োজনে ওনার সঙ্গে কিন্তু পরামর্শ করা যেতে পারে। ডাক্তারবাবু, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সময় দিয়েছেন আমাদের লাইভ অনুষ্ঠানে। বিভিন্ন প্রশ্ন নিয়ে আমরা এসেছিলাম ডাক্তারবাবুর কাছে, ডাক্তারবাবু তার জবাব দিয়েছেন। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাদের জানাতে পারেন। আবারও সামনের কোনো লাইভ অনুষ্ঠানে হয়তো ডাক্তারবাবুর সঙ্গে আমরা সেই সব প্রশ্ন নিয়ে আলোচনা করব। ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন উত্তরবঙ্গ সংবাদ অনলাইনকে। নমস্কার।